সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারতীয় পণ্যে 50% শুল্ক কার্যকর, রপ্তানিকারকদের হাহাকার। শুল্কের পর এবার ভিসা গ্রিন কার্ডে কড়াকড়ি, নতুন চাপে ভারত। আসন্ন উপনির্বাচনে অংশ নেবে না ইমরানের দল পিটিআই। বাঁধ খুলে দিয়েছে ভারত, পাকিস্তানে বন্যা পরিস্থিতির অবনতি। ইসরায়েলি হামলায় 6 সিরীয় সেনা নিহত। গাজা যুদ্ধ বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান সৌদি আরবের। রুশ বাহিনী ঢুকে পড়েছে গুরুত্বপূর্ণ অঞ্চলে, স্বীকার করল ইউক্রেন। এবার বিস্তারিত। ভারতের উপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত অতিরিক্ত শুল্ক কার্যকর হয়েছে। বুধবার সকাল থেকে বাড়তি শুল্ক কার্যকর হওয়ার খবর জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। এর আগে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির জারি করা এ সংক্রান্ত এক নোটিশে বলা হয়, বুধবার রাত 12টার পর থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশকারী অথবা গুদাম থেকে প্রত্যাহার করা ভারতীয় পণ্যের উপর নতুন এ শুল্ক প্রযোজ্য হবে। ট্রাম্প প্রশাসন দিল্লির উপর এ শুল্ক আরোপ করল রুশ তেল কেনার শাস্তি হিসেবে। এতে বিপাকে পড়েছেন ভারতীয় রপ্তানিকারকরা। ব্যবসায়িকভাবে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন তারা। যুক্তরাষ্ট্রে পোশাক, চিংড়ি, রত্ন ও অলংকার সহ বিভিন্ন পণ্যের বড় রপ্তানিকারক ভারত। দেশটি $16 বিলিয়ন রেডি টু ওয়্যার পোশাক রপ্তানির 1/3 জন্য অবদান রাখে তিরুপুর শহরের পোশাক কারখানাগুলো। তারা পণ্য তৈরি করে টার্গেট, ওয়ালমার্ট, গ্যাপ ও জারার মতো ব্র্যান্ডের জন্য। শাস্তিমূলক শুল্ক কার্যকর হওয়ার পর ভবিষ্যতে কি হবে তা নিয়ে তীব্র উদ্বেগ ছড়িয়ে পড়েছে দেশটির এই শহরে। 50% শুল্ক হারে ভারতীয় তৈরি শার্ট, যা একসময় $10 বিক্রি হতো, এখন তার দাম পড়বে $16.4, যা চীনের $14.2, বাংলাদেশের $13.2 বা ভিয়েতনামের $12 চেয়ে অনেক বেশি। শুল্ক 25% কমিয়ে আনা হলেও ভারত তার এশিয়ান প্রতিযোগীদের তুলনায় কম সুবিধা পাবে। ভারত বিশ্বের অন্যতম বৃহৎ চিংড়ি রপ্তানিকারক দেশ এবং যুক্তরাষ্ট্র এর প্রধান বাজার। শুল্ক আরোপের আগেই ভারতের চিংড়ি শিল্পেও ধাক্কা লাগতে শুরু করে। ইতোমধ্যে ভারতের অনেক চিংড়ি চাষি এ ধাক্কা থেকে বাঁচতে অন্যান্য পণ্যের দিকে ঝুঁকছেন। বাণিজ্য বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়ার তেল এবং অস্ত্র কেনার জন্য উচ্চ শুল্ক আরোপ ভারতীয় পণ্যের উপর নিষেধাজ্ঞার সমান। তাদের অনুমান 2025-26 অর্থ বছরে যুক্তরাষ্ট্রে ভারতের পণ্য রপ্তানির পরিমাণ আগের বছরের তুলনায় প্রায় 40 থেকে 45% পর্যন্ত কমে যেতে পারে। গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ GTRI এর হিসাব অনুযায়ী 2024-25 সালে প্রায় $87 বিলিয়ন থেকে কমে এবছর যুক্তরাষ্ট্রে ভারতের পণ্য রপ্তানি নেমে আসতে পারে $49.6 বিলিয়ন। মার্কিন যুক্তরাষ্ট্র আবারও ভারতকে বড় ধাক্কা দিতে চলেছে। সম্প্রতি 50% শুল্ক আরোপের সিদ্ধান্ত ঘোষণার পর এবার অভিবাসন নীতিতেও বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। বিশেষ করে H-1B ভিসা ও গ্রিন কার্ড ব্যবস্থা নিয়ে মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিকের সাম্প্রতিক মন্তব্য ভারতীয়দের জন্য উদ্বেগ বাড়িয়ে তুলেছে। হাওয়ার্ড লুটনিক প্রকাশ্যে জানিয়েছেন, বর্তমান H-1B ভিসা ব্যবস্থা একটি প্রতারণা এবং এটি মার্কিন নাগরিকদের চাকরি কেড়ে নিচ্ছে। তার মতে, লটারি ভিত্তিক এই ভিসা ব্যবস্থার পরিবর্তে উচ্চ বেতনকে প্রধান মানদণ্ড করা হয়েছে, অর্থাৎ যাদের বেতন বেশি তারাই অগ্রাধিকার পাবেন। এর ফলে মধ্যম আয়ের আইটি খাতে কর্মরত বিপুল সংখ্যক ভারতীয় সরাসরি ক্ষতিগ্রস্ত হতে পারে। 2023 অর্থ বছরে অনুমোদিত মোট H-1B ভিসার প্রায় 72%ই ভারতীয়দের ছিল। অপরদিকে চীনের অংশীদারিত্ব মাত্র 11.7%। ফলে নীতির বড় পরিবর্তন হলে ভারতই সবচেয়ে বেশি বিপাকে পড়বে। এছাড়াও গ্রিন কার্ড ব্যবস্থারও কড়া সমালোচনা করেছেন লুটনিক। তার দাবি, মার্কিন নাগরিকদের গড় আয় যেখানে $75,000, সেখানে গ্রিন কার্ড প্রাপ্তদের গড় আয় মাত্র $66,000। তাই তিনি মনে করেন, আমরা ভুল মানুষদের গ্রিন কার্ড দিচ্ছি। আসন্ন উপনির্বাচন বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই। সেই সঙ্গে সংসদের সকল স্থায়ী কমিটি থেকে দলীয় আইন প্রণেতাদের পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড না থাকার অভিযোগে এই সিদ্ধান্ত নিয়েছে দলটি। মঙ্গলবার পিটিআই এর রাজনৈতিক কমিটির এক বৈঠকে এই দুটি সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সর্বসম্মতিক্রমে নির্বাচন বয়কট এবং সংসদীয় কমিটি থেকে দলীয় আইন প্রণেতাদের পদত্যাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে দলীয় সব আইন প্রণেতাদের সংসদীয় কমিটি থেকে পদত্যাগের নির্দেশ দেন পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান। জাতীয় ও প্রাদেশিক পরিষদে শূন্য পদ তৈরি হওয়ার পরিপ্রেক্ষিতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে 6টি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। পিটিআইয়ের বৈঠকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত কিনা সে বিষয়ে সদস্যদের স্পষ্টভাবে তাদের মতামত জানাতে বলা হয়। বেশিরভাগ সদস্যই বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি এবং সুষ্ঠু প্রতিযোগিতার জন্য পরিবেশের অভাবের কথা উল্লেখ করে অংশগ্রহণের বিরুদ্ধে মত দেন। এরপর বয়কটের প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। পাকিস্তানের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ভারী বর্ষণ ও ভারত দুটি বাঁধ থেকে অতিরিক্ত পানি ছেড়ে দেওয়ায় পাঞ্জাবে বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। পাঞ্জাবের 6টি জেলায় বন্যা মোকাবেলায় তলব করা হয়েছে সেনাবাহিনী। 1,90,000-এর বেশি মানুষকে এরই মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে। ভারত রাভি নদীতে অতিরিক্ত 2 লাখ কিউসেক এবং চেনাবে 1 লাখ কিউসেক পানি ছাড়ার ফলে আগামী 48 ঘন্টায় পাঞ্জাবের নতুন নতুন এলাকায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। এরই মধ্যে রাভি, চেনাব এবং শতদ্রু নদীর পানি বৃদ্ধি পেয়েছে। নারওয়াল, শিয়ালকোট এবং শকরগড়ে দেখা দিয়েছে ভাঙন। জাফরওয়ালে নুল্লা ডেকের চাপে হানজলি সেতুর একটি অংশ ভেঙে পড়েছে, যার ফলে অনেকগুলো গ্রাম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এনডিএমএ সবশেষ সতর্কবার্তায় বন্যা পরিস্থিতিকে চরম বলে বর্ণনা করে নিচু এলাকা থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ায় ইসরায়েলি হামলায় কমপক্ষে 6 সিরীয় সেনা নিহত হয়েছেন। সিরিয়ার পক্ষ থেকে রাজধানীর বাইরে নতুন ইসরায়েলি সামরিক অনুপ্রবেশ নিয়ে নিন্দা জানানোর একদিন পর দামেস্কের কাছে এই হামলা হলো। ইসরায়েলি ড্রোন হামলায় সিরীয় সেনাবাহিনীর 6 কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন আল ইখবারিয়া। বুধবার ভোরে সম্প্রচারিত খবরে বলা হয়, দামেস্কের উপকণ্ঠে আল কিসওয়া শহরের কাছে সিরীয় সেনা অবস্থানকে লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েল। গত বছরের ডিসেম্বরে প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতনের পর থেকে ইসরায়েল সিরিয়া জুড়ে শত শত হামলা চালিয়েছে। সিরিয়ার বিভিন্ন সামরিক ঘাঁটি ও অস্ত্রশস্ত্রই ছিল এসব হামলার লক্ষ্য। এছাড়া ইসরায়েল গোলান মালভূমির নিরস্ত্রীকৃত বাফার জোন দখল করে তার দখলদারিত্ব আরও বিস্তৃত করেছে। এই পদক্ষেপ 1974 সালের সিরিয়া ইসরায়েল চুক্তির সরাসরি লঙ্ঘন। গাজায় ইসরায়েলের আগ্রাসন ও গণহত্যা বন্ধে জরুরি পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি আরব। মঙ্গলবার বাদশাহ সালমানের সভাপতিত্বে মন্ত্রী পরিষদের বৈঠকে গাজা ইস্যুতে ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসির অবস্থানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করা হয়। সৌদি প্রেস এজেন্সি এক বিবৃতিতে বলেছে, গাজায় ইসরায়েলের সহিংসতা বন্ধ এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য জরুরিভাবে হস্তক্ষেপ করতে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের প্রতি আহ্বান পুনর্ব্যক্ত করছে সৌদি মন্ত্রী পরিষদ। জাতিসংঘে ইসরায়েলের সদস্যপদ স্থগিত করতে কাজ করার অঙ্গীকার করেছে ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি। সোমবার গাজা ইস্যুতে সংস্থাটির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের জরুরি বৈঠকের পর চূড়ান্ত ঘোষণায় একথা জানানো হয়। ওআইসি গাজা ভূখণ্ডে সংঘাত নিরসনের জন্য শান্তি প্রচেষ্টা, ইসরায়েলের প্রত্যাখ্যান এবং ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য মধ্যস্থতাকারীদের সঙ্গে সহযোগিতা করতে অনীহার নিন্দা জানিয়েছে। রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শিল্প এলাকা দনিপ্রো পেত্রোভস্কে ঢুকে পড়েছে। ওই এলাকায় রুশ বাহিনী নিজেদের শক্ত অবস্থান তৈরির চেষ্টা করছে বলে স্বীকার করেছে ইউক্রেনের বাহিনী। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, নিপ্রো অপারেশনাল স্ট্র্যাটেজিক গ্রুপের কর্মকর্তা ভিক্টর ত্রেহুভভ জানিয়েছেন, ওই অঞ্চলে এত বড় আকারে হামলার ঘটনা এটাই প্রথম। গত গ্রীষ্ম থেকেই রাশিয়া দাবি করে আসছে যে তাদের সেনারা ওই এলাকায় প্রবেশ করেছে। ডনেক্স অঞ্চল থেকে আরও ভেতরে ইউক্রেনের ভূখণ্ডে ঢোকার চেষ্টায় তাদের সেনারা এই পদক্ষেপ নিচ্ছে। এই এলাকায় রুশ অগ্রযাত্রা হবে ইউক্রেনের মনোবলের জন্য বড় আঘাত, বিশেষ করে যখন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন কূটনৈতিক প্রচেষ্টা যুদ্ধ থামানোর ক্ষেত্রে তেমন প্রভাব ফেলেনি। যদিও আলাস্কায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক হয়েছে। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।